9 আগস্ট যখন আমরা দেখলাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ ভবিষ্যতের ডাক্তারদের চিকিৎসার শাস্ত্রে কাজে লাগার জন্য তার নিথর দেহটি এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছিল, ঠিক সেই সময় কলকাতার বুকে আরও একটি মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছিল ভবিষ্যতের ডাক্তারের নিথর দেহ। যার স্বপ্ন ছিল অনেক বড় ডাক্তার হওয়ার। ঠিক সময়টা মনে করুন, একটা স্বপ্নের দিশারির যখন ভবিষ্যতের ডাক্তারদের চিকিৎসা শাস্ত্রের কাজে লাগানোর জন্য যার স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হবে, তাদের চিকিৎসা শাস্ত্রের তার দেহটা যেন কাজে লাগে, তাই সে মৃত্যুর পরে সেই দেহটিকে দান করেছিলেন। এবং সেই ভবিষ্যতের স্বপ্নের দিশারির মরদেহ যখন এনআরএস মেডিকেল কলেজে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে, সেই সময়ই কলকাতার বুকে আরেকটি মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে সদ্য জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া মৃতদেহ। তাকে নির্মমভাবে পাশবিক অত্যাচারের সঙ্গে খুন করা হয়। 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে দেখতে পেয়েছেন তার শরীর থেকে কি পরিমাণ সিমেন্ট পাওয়া গেছে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী, এবং কতজন মিলে তার উপর এই পাশবিক অত্যাচার করলে এটা হতে পারে ইন্ডিয়ান ফিমেল এরিয়া অনুযায়ী আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, 1 মাস পেরিয়ে গেলেও ওই একটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া এই মামলায় না পশ্চিমবঙ্গ পুলিশ, অর্থাৎ না দিদি ভাইয়ের পুলিশ, এবং তারপরেও প্রায় 23 দিন 23 দিন অতিক্রান্ত হয়ে গেল, না মোদির সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারলো। আমরা বেশ কদিন দেখছিলাম জানেন, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই ডাকছে। আমরা ভেবেছিলাম হয়তো ও সিবিআই চাকরি পেয়েছে, সকাল 8টায় যায় আর সন্ধ্যেয় বাড়ি ফেরে। আমরা অনেকেই উৎসাহিত হয়েছিলাম সিবিআই আজকে মনে হয় ওকে অ্যারেস্ট করবে। গত 2-3 দিন আগে গ্রেপ্তার হলো, কিন্তু না, তিলোত্তমা খুন এবং ধর্ষণ মামলায় নয়, তাকে গ্রেপ্তার করলো 2021 সালের কি একটা আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির মামলা ছিল, তার দায়ে গ্রেপ্তার করলো। শুধু কলকাতা জুড়ে নয়, সমগ্র বাংলা তথা ভারতবর্ষ জুড়ে নয়, আজকেই তো পৃথিবীর 100টি দেশের বিভিন্ন শহরে সেখানকার স্থানীয় সময় বিকেল 5টার সময় যারা প্রবাসী ভারতীয় এবং প্রবাসী বাঙালি আছেন, তারা তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ জানিয়ে সেখানে সমবেত হয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশের না রাজ্য সরকার না কেন্দ্র সরকারের টনক নড়েনি। তারা বিভিন্ন টেলিভিশন স্টেটসম্যান দিচ্ছেন, কেউ বলছেন, কেউ তো দেখলাম ঘটনার কয়েকদিন পরেই কলকাতায় ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলছেন নির্যাতিতার ফাঁসি চাই। আশ্চর্য ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি চাই, তার পাশে বসে থাকা কিছু সুশিক্ষিত বলে আমরা জানি যাদেরকে, তারাও বলছেন ফাঁসি চাই। জানি না তাকে তো ইলেকট্রিক চুল্লিতে তাকে দাহ করা হয়ে গেছে, সেখান থেকে তুলে এনে তারা আবার ফাঁসি দেবে কিনা এটাও ঠিক জানি না ওনার কি দাবিটা। কবে জাগবে? এখনো ট্রেনে বাসে
ট্রামে চড়তে চড়তে বা চায়ের দোকানে বসে এই আলোচনাটাই শুনতে পাই। দোষীদের শাস্তি চাই। শুধু বাসে ট্রেনে নয়, মানুষ রাস্তায় নেমেও প্রতিবাদ করছেন। কি সত্যি কথা, বিশ্বাস করুন, আমাদের যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমাদের দেশে, সে হতে পারে সিবিআই, হতে পারে সিআইডি, হতে পারে রাজ্য পুলিশ, প্রত্যেকেরই দুকান কাটা, এরা নির্লজ্জ। এজেন্সি অফিসারদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা তো আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন, আপনারা তো কারো দয়ায় চাকরি পাননি। আপনারা সেই যোগ্যতার সঙ্গে, আপনার যে যোগ্যতা আপনি চাকরি পেয়েছেন সেই যোগ্যতাটা আপনারা প্রকাশ করছেন না কেন আপনার কাজের মধ্যে? কাকে ভয় পাচ্ছেন আপনারা? যাদের ভয় পাচ্ছেন তারা তো আজকে চেয়ারে আছে, কাল জনগণ কেড়ে নেবে। কিন্তু আপনাদের যারা মালিক, মানে জনগণ, সেই জনগণের হাতে এই ক্ষমতা তাদের চেয়ার কেড়ে নেয়ার। তখন আপনারা কি করবেন? একবার ভাবুন না, ওই মেয়েটির বাবা মায়ের জায়গাতে একবার নিজেদেরকে বসিয়ে ভাবুন না। যদি ওই তিলোত্তমার যে নামটা আমি এখানে বলছি না, কারণ যেটা আইনত বলা যায় না, তো সেই নামটা একবার আপনার যদি কন্যা সন্তান থাকে, একবার সেই জায়গাটায় বসিয়ে দেখুন তো, আপনার বুকটা কেঁপে ওঠে কেন? আমার তো ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গেই বুকটা কেঁপে উঠেছিল। আমার কাছে অনুরোধ, সিবিআইয়ের কাছে দয়া করে মোড়টা ঘুরিয়ে দেবেন না। সন্দীপ ঘোষ চোর, তার নামে আর্থিক দুর্নীতির মামলা আছে, আমরা এটা জানি, সেখানে উনি অপরাধী, অবশ্যই তাতেও শাস্তি হওয়া দরকার। প্রত্যেকেই চাই, প্রত্যেকটা মানুষ চাই, প্রত্যেকটা সুস্থ সবল মানুষ চাই। কেউ চোর রাস্তায় ঘুরে বেড়াবে এটা আমরা কেউ মানতে পারি না। তার সঙ্গে এতগুলো জনগণের যে একটা প্রতিবাদ, এতগুলো জনগণের যে ক্ষোভ, যে মূল বিষয়ের জন্য আপনারা তদন্ত করতে এসেছেন, সেই ধর্ষণ খুনের মামলার ক্ষেত্রে সন্দীপ ঘোষের কি অবস্থা, আপনারা সেটা প্রকাশ্যে নিয়ে আসুন। না হলে আগামী দিনে আপনারও হয়তো বাড়িতে সন্তান আছে, সেও বড় হচ্ছে, তার ভবিষ্যৎটা কি হবে বুঝতে পারছেন তো? বাজারে একটা স্লোগান খুব ভাইরাল হয়েছিল, পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশের একটা সাইড, হাওড়া গ্রামীণ থানা, শ্যামপুর থানার একটা ফেসবুক আইডিতে দেখলাম, সেখানে ওরা আবার পোস্ট করেছে ওর পাল্টা, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, ওরা লড়াই করে হচ্ছে বড়। হ্যাঁ, বাস্তব। শুনুন, পশ্চিমবঙ্গ কেন, পৃথিবীর প্রতিটা কোণেই যারা কন্যা সন্তান, তাদেরকে প্রতিনিয়ত লড়াই করেই বড় হতে হয়। ঠিক সেই রকমই তিলোত্তমা লড়াই করে তার মেধাশক্তির বিচারে সেও ডাক্তার হয়েছিল এবং আরও উচ্চশিক্ষিত হতে চেয়েছিল। তাকে সরকারি ভবনে, অর্থাৎ সরকারি হসপিটালেই তাকে ধর্ষিত এবং খুন হতে হলো। শুধু আপনাদের উদাসীনতার কারণেই, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই। কারণ যদি একের পর এক দেখি পুলিশ প্রশাসন তাদের তদন্ত সঠিক করছে না। আমাদের মনে আছে 2012 সালে কলকাতার রাস্তায় পার্ক স্ট্রিটে ধর্ষিতা হয়েছিলেন সুজেট জর্ডন, যার সঠিক ইনভেস্টিগেশন করতে এগিয়ে এলেন, খুব ভালো করে ভাবুন, দয়ামন্তী সেন। তাকে সেই ইনভেস্টিগেশন তদন্ত থেকে সরিয়ে দিয়েছিল তৎকালীন পুলিশ কমিশনার। কেন? পুলিশের ভূমিকা নিয়ে তো এইখানেই সন্দেহ আসে। মনে পড়ে কামদুনি, যেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল,
পরে যদিও নিম্ন আদালত আসামিদের দোষী সাব্যস্ত করার পরেও 3 জনকে ফাঁসি এবং 4 জন সম্ভবত ওর মধ্যে কিছু আমৃত্যু কারাদণ্ড ছিল আর কিছু 12 বছর কারাদণ্ড ছিল, তাদের মধ্যেও হাইকোর্টে আবার পুলিশ তদন্ত লোপাট করেছে, প্রমাণ দিয়েছে, সব দেখলাম বেকসুর খালাস হয়ে গেছে 2 জনের বা যাবজ্জীবন। আপনাদের এই উদাসীনতার ফলেই আপনাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির এই অভিভাবকত্ব বিমাতৃসুলভ অভিভাবক ভাবিকার ফলেই এই দস্যুরাজের দখল বাড়ছে। আপনাদেরই তো পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন এই ধর্ষণ প্রসঙ্গে, যেখানে সেখানে দাঁড়িয়ে নয়, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে উনি বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম তো একটু আধটু ধর্ষণও হয়। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওই চটি চাটাটা বন্ধ করে আপনাদের কাজটি আপনারা নিজেরাই করুন। দেখবেন আপনাকেও দিনের শেষে দুশ্চিন্তায় কাটাতে হবে না। আপনি লক্ষ লক্ষ টাকা ঘুষের টাকা থানায় বাড়িতে নিয়ে গিয়ে বালিশের তলায় চেপে ঘুমোতে পারেন, কিন্তু আপনি শান্তিতে ঘুমোতে পারেন না, কারণ আপনার মেয়েটি স্কুলে গেছে, আপনার মেয়েটি কলেজে গেছে, সে বাড়ি ফিরে আসবে কিনা এই চিন্তাটা আপনার, এর গ্যারেন্টি নেই। আপনি বুকে হাত রেখে বলতে পারবেন? আমি এক পুলিশ অফিসারের কাছে প্রশ্ন করছি, যার কন্যা সন্তান আছে, তার মেয়েটি যখন স্কুলে যায়, তার মেয়েটি যখন সন্ধ্যের সময় টিউশনে যায়, তার মেয়েটি যখন কলেজে যায়, উনি কি দুশ্চিন্তার মধ্যে থাকেন না? কারণ এই ওনার তো দুশ্চিন্তা করার কোনো কারণই ছিল না। ওনাদের হাতে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট যদি আইনের কারো চটি না চেটে যদি আইনের শাসন জারি রাখতেন, তাই তিলোত্তমার বিচার চেয়ে শুধুমাত্র আর মোমবাতি মিছিলের মধ্যে আমাদের থেমে থাকলে হবে না। যদি সত্যিই আমরা তিলোত্তমার বিচার চাই, পুরো রাজ্যটাকে স্তব্ধ করে দিতে হবে। আসুন না আমরা করি, একদিন নয়, অনির্দিষ্টকালীনের জন্য পুরো রাজ্যটাকে স্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পরে আসুন না, যে এলাকায় আছে আমরা সংগঠিত করি সাধারণ মানুষকে। এ তো অন্যের স্বার্থের জন্য নয়, আমার নিজের স্বার্থের জন্যই। তাই নিজের স্বার্থের জন্যই আমি আমার যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যারা আমার সঙ্গে যোগাযোগ আছে, সকল মহিলাদের উদ্দেশ্যে বলছি, মা এবং বোনেদের উদ্দেশ্যে এবং সন্তান সম যারা আছেন তার উদ্দেশ্যে বলছি, যে যার এলাকায় আসুন, আমরা সংঘবদ্ধ হই, আমরা সংগঠিত হয়ে আমরা অনির্দিষ্টকালীন পুরো রাজ্যটাকে স্তব্ধ করে রাখি। একমাত্র এটাই রাস্তা। শুধু নবান্ন অভিযান